বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার আহ্বান। যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। আন্দোলন সংগ্রামে থাকা নেত্রীদের প্রাধান্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দর। দেশি ডিপো থেকে সরবরাহ বাড়িয়েছে বিপিসি। ফিলিং স্টেশনগুলোর সামনে কয়েক কিলোমিটার লাইন। ৫ লিটারে ১ সপ্তাহ চলা আসলে আমাদের দ্বারা কোনোভাবে সম্ভব না। আমি ভাবছিলাম যে তেলের দাম বৃদ্ধি পাইছে, এখন ফুয়েল কার্ডও কাছে আসে যে তেল পাবো। এখন কার্ডধারীরাও যদি সিরিয়াল ধরতে হয় তাহলে তো সমস্যা। সিলেট আর ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু। সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। বিগত সরকারগুলোর উপর দায় চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামীতে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। সত্যিকারের শিখন ও মূল্যায়ন নীতি দরকার, মত বিশেষজ্ঞের। লেটস গো স্ট্রেট। ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিয়েছে, তাদের কারিকুলাম সিলেবাস শেষ হয়েছে, তার পরীক্ষা দিবে। আপনি বোর্ডে তো মায়া খান না কেন? শিক্ষার্থীদের লার্নিংকে সহযোগিতা করবে, পাশাপাশি সত্যিকারের অ্যাসেসমেন্টটা হবে, এমন নীতিমালাগুলোই রাখা দরকার, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া। Motor vessel Tosca, vacate your engine room. Vacate your engine room. We're prepared to subject you to disabling fire. ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা, কার্গো আটক। ওয়াশিংটনের বিরুদ্ধে দস্যুতার অভিযোগ তেহরানের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার নাম ফলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টায় পৌর ভবনে নবগঠিত সিটি কর্পোরেশনের উদ্বোধন হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এটি। বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। সিটি কর্পোরেশন হওয়ায় বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে। মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। এর আগে বগুড়া সহ ৭ জেলায় ই বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে ভিন্ন দল মতের মানুষদের বিনা বিচারে শাস্তি দেওয়া হয়েছে। আইনের অপব্যবহার করে মানুষদের নির্যাতন করা হতো। দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায় বিচারের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই বেইল বন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, বিএনপি এমন বিচার ব্যবস্থা চালু করবে যা প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষ সবার জন্য সমান হবে। এর আগে সকাল ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। দর্শক, প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। তিনি এই মুহূর্তে রয়েছেন শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে। আরিফিন, প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। অনুমতি প্রদান করা হলো, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ এরই মধ্যে শাওন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের যে অনুষ্ঠান সেখানে এসে হাজির হয়েছেন। তিনি যারা এখানকার বাগবাড়ির যারা বাসিন্দা রয়েছেন তাদের উদ্দেশ্যে 1 মিনিট একটা বক্তব্য দিয়েছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি খানিকটা অপেক্ষা করার জন্য যেহেতু প্রচণ্ড গরম, ফলে সবাইকে একটু কষ্ট করে বসার জন্য তিনি অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন তাদের উদ্দেশ্যে কিছু তিনি কথা বলবেন। এবং তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আছেন সমাজ কল্যাণ মন্ত্রী এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং সে সঙ্গে যারা বগুড়ার সংসদ সদস্য তারা রয়েছেন। এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে কার্যক্রম শাওন সেটি শুরু হয়েছে। এর আগে কিছুক্ষণ আগে তিনি এই বাগবাড়ির যে শহীদ জিয়া রহমান একটা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের তিনি সেখানকার হাম এবং রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটির উদ্বোধন করে আসেন এবং উদ্বোধন করে এখন তিনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচিতে এসছেন এবং এখানে প্রায় 900 বেশি একেবারে প্রান্তিক পর্যায়ের যারা রয়েছেন নারী সদস্যরা রয়েছেন তাদের হাতে কিন্তু কৃষক ফ্যামিলি কার্ড তিনি তুলে দিবেন এবং সেই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। মাঠে আসলে তিল ধারণের ঠাঁই নেই, একেবারেই রাস্তার পাশ আশপাশে সবাই এখানকার বাগবাড়ির সন্তান প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তাকে দেখার জন্য তারা সবাই এসেছেন। এবং যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা বলছিলেন তারা যতটা ফ্যামিলি কার্ড নিতে এসেছেন তার চেয়ে বেশি জিয়া পুত্র তারেক রহমানকে তারা দেখতে এসেছেন। এবং যেহেতু প্রায় 20 বছর পর এই বাগবাড়িতে পৈতৃক ভিটায় তারেক রহমান এসেছেন, স্বাভাবিকভাবে এই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের আবেগ আনন্দ উচ্ছ্বাস অনেকাংশে বেশি। এবং তারা বলছেন যে এই বাগবাড়িতে গত 20 বছর আসলে কোনো একটি রাস্তাও নতুন করে নির্মাণ করা হয়নি বা যেগুলো ছিল সেগুলো একেবারেই শেষ ধ্বংসপ্রান্ত। কারণ শুধুমাত্র তারেক রহমানের বাড়ি এখানে, জিয়া রহমানের পরিবার, জিয়া রহমানের বাড়ি এখানে, ঠিক এই রাজনৈতিক কারণেই তারা উন্নয়ন বঞ্চিত। এর আগে আপনারা জানেন যে সকালে বেশ কিছু কর্মসূচি তিনি অংশ নিয়েছিলেন। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসাবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন। তিনি বিল বন্ড যেটি রয়েছে সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং সেই সঙ্গে সকালে দায়রা জজ আইনজীবী ভবন উদ্বোধন করেছেন। এবং এই কর্মসূচি শেষেও তার আরও 4-5টি কর্মসূচি রয়েছে, যদি ছোট্ট করে আপনাদেরকে জানাতে চাই। এরপর ফ্যামিলি কার্ড বিতরণের পর তিনি চলে যাবেন এখানকার যেই মূলত যেই খাল খনন কর্মসূচি রয়েছে সেই খাল খনন কর্মসূচিতে, এবং খাল খনন কর্মসূচিতে সেখানে তিনি অংশ নেবেন যেটি তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তিনি যখন খাল খনন করেছিলেন সেই খাল খনন কর্মসূচিতে তিনি যাবেন। তার বাড়ির ঠিক পাশেই সেই খালটি রয়েছে। এবং এরপর তিনি বাগবাড়ি থেকে তার যে পৈতৃক ভিটা সেই বাড়িতে তিনি যাবেন, জিয়া বাড়ি বলে পরিচিত, সেই বাড়িতে তিনি যাবেন, সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে সাথে নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখবেন, খুব স্বাভাবিকভাবে পাড়াপড়শি যারা রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এরপর এই বাগবাড়ি থেকেই কিন্তু তারেক রহমান মূলত চলে যাবেন শহরে, এবং শহরে গিয়ে তিনি শহরের যে বগুড়া জেলা বিএনপি আয়োজিত যেই জনসভা সেই জনসভায় যোগ দিবেন। সেই জনসভায় যোগ দিয়ে সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপর প্রেস ক্লাবের একটি ভবন উদ্বোধন করার কথা রয়েছে তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের। সব মিলে একটি ব্যস্ত সময় তিনি আজকে পার করছেন এই বগুড়াতে। এবং যদিও সকালে তিনি বাসে করেই মূলত বগুড়া আসেন তার স্ত্রীকে সাথে নিয়ে, এবং তিনি যাবেনও সড়ক পথে বগুড়াতে। এবং মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবে তাদের ঘরের ছেলেকে পেয়ে মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার যেমন হয়েছে, তেমনি তারা স্বপ্ন দেখছেন যে বগুড়াকে নতুন করে ঢেলে সাজানো হবে, বগুড়াকে মেগাসিটি হিসেবে, পরিকল্পিত নগরী হিসাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর তৈরি করা হবে সেরকম প্রত্যাশা করছেন। কারণ এখানকার মানুষের দাবি রাজনৈতিক কারণে তারা উন্নয়ন বঞ্চিত, সেই উন্নয়ন আগামী 5 বছরে ধাপে ধাপে যেন সেটি পূরণ করা হয় সেরকম দাবি মানুষের মধ্যে রয়েছে। এরই মধ্যে শাওন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। খানিক বাদেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন নিঃসন্দেহে। নিশ্চয়ই সেই আপডেটটুকু আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো দর্শকদেরকে। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 36 প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত 2 দিনে প্রায় 900 জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের 10টি সাংগঠনিক বিভাগের প্রার্থীরা অংশ নেন। মনোনীতদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও স্থান পেয়েছেন নেওয়াজ হালিমা
হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা ও হেলেন জেরিন খান। মনোনয়ন তালিকায় আছেন নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেব্রিন, সানজিদা ইসলাম তুলি, সুলতান আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ ও সুবর্ণা শিকদার। ৩৬ জনের এই তালিকায় আরও আছেন শামীমারা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফিরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরাত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকতারা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা এবং নাদিয়া পাঠান পাপন। মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা, এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনালাম। হরমুজ প্রণালী পুনরায় বন্ধের ঘোষণায় আবারও লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৬% বেশি। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ৬.৭৬% বেড়ে দাঁড়িয়েছে $৯৬ বেশি। মার্কিন বাজারেও লেগেছে হরমুজ প্রণালী বন্ধের হাওয়া। প্রতি ব্যারেল তেল ৭.৭৯% বেড়ে পৌঁছেছে $৯০ উপর। এদিকে এশিয়ার বাজারেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭% বেশি। অন্যদিকে উত্তেজনা বাড়লেও আজ ঊর্ধ্বমুখী এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলো। জাপান ও দক্ষিণ কোরিয়ায় সূচক ঊর্ধ্বমুখী। জ্বালানি তেলের বিষয়ে আরো জেনে নিতে চাই সহকর্মী এম এ আজিজ এখন যুক্ত হচ্ছেন রাজধানীর কালশী থেকে। আজিজ, ডিপো থেকে বর্ধিত হারে তেল সরবরাহ করবার কথা, যানবাহনের ভিড় কি তাতে কিছুটা কমলো? ধন্যবাদ। বর্ধিত হারে তেল এখান থেকে দেওয়া হচ্ছে এবং এখানে যারা প্রাইভেট কারের চালক আছেন তারা ৫,০০০ টাকা পর্যন্ত তেল পাচ্ছেন এবং মোটরসাইকেলে যারা আছেন, আমরা এখানে যারা তেল দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যাদের ফুয়েল পাস আছে তারা ১২০০ টাকা তেল পাচ্ছেন এবং যাদের ফুয়েল পাস নেই তারা ৮০০ টাকা করে তেল পাচ্ছেন। এবং এটি সকাল থেকেই এই পাম্পে তেল দেওয়া হচ্ছে। এখানে ২৭,০০০ লিটার অকটেন এসেছে এখন পর্যন্ত এবং ২২,৫০০ লিটার ডিজেল এই পাম্পে এসেছে সকালে এবং সেটি এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। মালিক পক্ষ জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তেল থাকবে এই তেল ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে। এবং এখানে কিছু বিশৃঙ্খলা আমরা দেখেছিলাম, অনেক বাইকার তারা লাইন ছাড়া এসে তেল নিচ্ছেন, সেটা নিয়েও বেশ বিরক্ত প্রকাশ করেছেন। এখানে যারা তেল দিচ্ছেন তারা অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। এই তীব্র গরমের মাঝে তারা বলছেন যে এই জনদুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে সরকারের দৃষ্টি দেওয়া উচিত এবং এখনই পদক্ষেপ নেওয়া উচিত। এর পাশাপাশি আমি আপনাকে আর একটা তথ্য জানিয়ে রাখি, এখানে অনেক বাইকার তাদের তেলগুলো আগে থেকেই নামিয়ে রেখে পরে এখানে আসছেন তেল নিতে এবং সেটা তাদের সঙ্গে আমরা কয়েকজনকে দেখেছি যে তাদের সঙ্গে বোতলে ভরা তেল এবং সেটি তারা স্বীকারও করেছেন যে তারা এই তেলগুলো নামিয়ে রেখেছেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং যতটুকু সম্ভব পুরোটা তেল নেওয়ার জন্যই মূলত তারা এই কাজটি করেছেন। এর পাশাপাশি যারা প্রাইভেট কার চালক আছেন তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে এখান থেকে আজকে ৫,০০০ টাকা পর্যন্ত তাদেরকে তেল দেওয়া হচ্ছে এবং এতে তারা বেশ খুশি আমাদেরকে বলেছেন। আজিজ, অনেক ধন্যবাদ আপনাকে। গ্রাহক চাহিদা বিবেচনায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিপো থেকে বাড়তি জ্বালানি তেল সরবরাহ করছে বিপিসি। সকাল থেকে নারায়ণগঞ্জের পদ্মা, মেঘনা ও যমুনার 4টি ডিপো থেকে ডিজেল ও পেট্রোল 10% এবং অকটেন 20% বেশি সরবরাহ করা হচ্ছে। তবে ডিলার ও এজেন্টরা বলছেন আগে ডিপো থেকে এক গাড়ি তেল নিতে ভাড়া গুনতে হতো 10,000 টাকা, তেল পাওয়া যেত 18,000 লিটার। কিন্তু রেশনিং পদ্ধতি চালু থাকায় প্রতি গাড়িতে অর্ধেক তেল নেওয়া হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন তারা। এদিকে খুলনা ও ঝালকাঠি ডিপোগুলোতেও একই চিত্র। রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে বাড়তি তেল, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন পাম্প মালিকরা। অল্প তেল নিয়ে সমস্যা হচ্ছে, যদি আমরা সেইভাবে তেল দিই ঘন্টা 2-3 লাগবে। সেই সত্যি আমাদের চাহিদা অনুযায়ী 10 ভাগের 1 ভাগও পাচ্ছি না। এখন যে পদ্ধতিতে দিচ্ছে, এখন এইভাবে আসলে দিলে জনগণের ভিতরে যে পরিমাণ চাহিদা আসলে পুরা হচ্ছে না। জ্বালানি তেলের দাম বাড়লেও দেশ জুড়ে কাটছে না সংকট। আজও ফিলিং স্টেশনগুলোর সামনে জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। বিভিন্ন জেলায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আবার পেট্রোল ও অকটেন সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। রংপুর বিভাগে সংকট বেশি, চাহিদা মতো মিলছে না ডিজেলও, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতে।
সেচ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে চাহিদা তার তুলনায় অনেক বেশি। এ কারণে সংকট কাটছে না। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সরকার কর্তৃক আমাদেরকে ফুয়েল কার্ড দেওয়া হলো যাতে জনদুর্ভোগ কমে, কিন্তু আমরা এখন জনদুর্ভোগের কোনো কমে নেই, আরও জনদুর্ভোগ বাড়িছে। ফুয়েল পাসের মাধ্যমে আমাদেরকে 700 টাকা লিমিট করে দেওয়া হয়েছে, যার কারণে তেলের দামটা এখন 140 টাকা লিটার হয়েছে। এর কারণে আমরা তেল পাচ্ছি 5 লিটার। এই 5 লিটারে এক সপ্তাহ চলা আসলে আমাদের দ্বারা কোনোভাবে সম্ভব না। আমি ভাবছিলাম যে তেলের দাম বৃদ্ধি পাইছে, এখন ফুয়েল কার্ডও কাছে আছে যে তেল পাবো। এখন কার্ডধারীরাও যদি সিরিয়াল ধরতে হয় তাহলে তো সমস্যা। কর্তৃপক্ষ বলছে যেখানে আর তেল নাই, তেল আজকে দেওয়া সম্ভব হবে না। কবে আসবে, কখন আসবে, এটার কোনো নিশ্চয়তা নাই। রংপুর থেকে জ্বালানি তেলের সংকটের সার্বিক চিত্র জেনে নিতে চাই এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। সরবরাহ আসলে কেমন সেটি আমি এই যে ইউনিক ট্রেডার্সে আছি, এই ইউনিক ট্রেডার্সের যিনি পাম্পম্যান, আমি আপনার কাছে একটু শুনতে চাই যে এখন পর্যন্ত কি অবস্থা বলেন তো। এই যে আমরা দেখছি যে তেল নামানো হচ্ছে। জি, আমাদের তেল গাড়ি আসলো, তেল নামানো হচ্ছে। তেল নামানো হইলে আমরা এখন তেল বিক্রি করবো। এটা কত? এটা ডিজেল হলো 4,500 আর অকটেন দিচ্ছে 3,000। আচ্ছা, আপনার তো 10% বেশি দেওয়া কথা। আমাদের এইভাবে দিচ্ছে, মানে আজকেও এইভাবে দিল, এখন বেশি তো কই দিল তা। আচ্ছা, আমরা আপনার ট্যাগ অফিসার দেখছি না। না, ট্যাক্স অফিসার আমরাও দেখি না। আপনি শুনলেন যে এই যদি দৃশ্য হয় যে হচ্ছে অর্থাৎ 3,000 লিটার এই মুহূর্তে এখানে অকটেন এসেছে এবং 4,500 লিটার এসেছে ডিজেল, এবং যিনি পাম্প সংশ্লিষ্ট তিনি যেটি বলছেন যে এখানে ট্যাগ অফিসার আসলে কখনোই আসেন না, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানে দেখে নেবার কথা যে এখানে আদৌ আসলে কতটুকু মজুত করা হচ্ছে, সেটি হচ্ছে না। এবং সেই সকাল থেকে আপনি দেখবেন যে পুরো আশপাশের যে শাপলা চত্বর এলাকাটি আছে, পুরো আশেপাশেই কিন্তু এভাবে অসংখ্য বাইকার এবং যারা যানবাহনগুলো আছে তারা এখানে রেখে দিয়েছেন। এখানে 3 জনকে আমরা পুলিশ দেখতে পাচ্ছি, এর বাইরে কিন্তু এখানে তেমন কিছু নাই। যে তথ্যটি দিতে চাই, এই পাম্পটিতে কিন্তু প্রতিদিনে পেট্রোল দেওয়া হয়, কিন্তু অন্যগুলোতে দেওয়া হয় না। এর পাশে আছে রহমান পেট্রোল পাম্প, সালেক পাম্প, সেখানে কিন্তু দেওয়া হচ্ছে না। গ্রাহকদের যেটা মোটা দরে দাবি ছিল যে সব পেট্রোল পাম্পগুলোতে যদি এই পেট্রোল দেওয়া হতো বা অকটেন বা ডিজেল দেওয়া হতো তাহলে কিন্তু খানিকটা হলেও একটু প্রশমিত হতো। আর যে কর্মঘণ্টা যে ব্যয় হচ্ছে তাদের, অর্থাৎ একজন সরকারি বা বেসরকারি যে চাকুরিজীবী আছেন তিনি যদি তার চাকরিটাতে বাদ দেন তাহলে তেল নিতে গিয়ে তার আসলে চাকরিরই সমস্যা হয়ে যাবে, সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আরেকটি বিষয় যেটি বলি, যেটি বারবার গ্রাহকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে ওজন কম দেয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের কোনো আমরা কিন্তু এখানে কোনো। রংপুর থেকে জ্বালানি তেলের খবরাখবর জানাচ্ছিলেন মাজহারুল মান্নান। দাম বৃদ্ধির কারণে যেন মূল্যস্ফীতি না হয় সেজন্য জ্বালানির বর্ধিত দর ন্যূনতম রাখা হয়েছে। এছাড়া এর প্রভাব যেন বিভিন্ন খাতে না পড়ে সেই বিষয়ে সরকার সতর্ক রয়েছে, এমনটাই বলেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে, সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে তা খুবই সীমিত। বাংলাদেশের যে ডিজেলের মূল্য ছিল 100 টাকা পার লিটার, সেটা বৃদ্ধি করে 115 টাকা করা হয়েছে। এবং এই মডেস্ট ইনক্রিজের কারণই হচ্ছে যেন এইটার কারণে মূল্যস্ফীতির সৃষ্টি না হয়। হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ছোঁয়াচে রোগটিতে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে 41 জন রোগী ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেলেও নতুন রোগী ভর্তির সংখ্যা 41। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে এই রোগটিতে। জেলা সদর হাসপাতালগুলোর কোথাও কোথাও ওয়ার্ডের শয্যার সংখ্যার তুলনায় রোগী ভর্তি প্রায় দ্বিগুণ। বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আদমপুর মেডিকেলে ভর্তি করছি, ভর্তি করার পরে ইঞ্জেকশন দিতে করানোর পরে আপনার ময়মনসিংহ পাঠাইছে।
মানুষ নিয়ে আইছি কালকে, আজকে ছুটি দেওয়া লাগে। হঠাৎ করে কুটি কুটি দাগ, হামরুগের লক্ষণ, পরে এখানে আসছি, পরীক্ষা করছি নরমাল, কিন্তু হামরুগের যে পরীক্ষাটা এটা এখান থেকে রক্ত নিচ্ছে সরকারি ভাবে, ওরা রেজাল্ট দিব। রিপোর্টগুলো আমাদের হাতে এখনো ওইরকম আসতেছে না। তো ক্লিনিক্যালি যেহেতু আমরা ডায়াগনোসিস করি, মেজেলসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। আজ সারা দেশে শুরু হচ্ছে হাম ও রুবেলার বিশেষ টিকাদান কার্যক্রম। এই বিষয় এবং হামের প্রকোপ সম্পর্কে জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই শরীয়তপুরে আছেন SM শাকিল, যাচ্ছি তার কাছে। শাকিল, টিকা নিতে কোনো ধরনের রেজিস্ট্রেশন লাগছে নাকি সাধারণ টিকা কার্ডে নেওয়া যায়? অভিভাবকদের সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, সারা দেশে কিন্তু একযোগে হাম রুবেলার যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আমরা শরীয়তপুরেও কিন্তু দেখেছি সকাল থেকে সেই টিকা ক্যাম্পেইনে কিন্তু যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু শিশুদের নিয়ে আসছেন এবং সেখানে টিকা দিচ্ছেন। তবে এখানে আমরা দেখেছি যে অনেকেই বলছেন যে অনলাইনে রেজিস্ট্রেশনের কথা। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যারা সশরীরে টিকার যে কার্ড রয়েছে সেই কার্ড কিন্তু নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা সেই কার্ডের মাধ্যমে কিন্তু টিকা দিয়েছেন। এমনটা আমরা জেলার কথা যদি বলি, এই জেলায় কিন্তু 6টি উপজেলায় এবং একটি পৌরসভায় কিন্তু 1631টি কেন্দ্র করা হয়েছে, যেখানে কিন্তু তাদের এইভাবে এই কার্ড বা যেই অনলাইন রেজিস্ট্রেশন সেখানে কিন্তু এই মাধ্যমে কিন্তু তাদের টিকা প্রদান করা হবে। তবে এখানকার যারা সিভিল সার্জন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী 10 তারিখ পর্যন্ত এই টিকা ক্যাম্পেইন চলবে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তারা তদারকি করবেন এবং যেখানে টিকা সরবরাহ দরকার সেখানে কিন্তু তারা টিকা সরবরাহ করবেন। তবে এখানে জেলায় কিন্তু এখন পর্যন্ত 190 জন রোগী হামে আক্রান্ত হয়েছে বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, যার মধ্যে কিন্তু 3 জন শিশু ইতিমধ্যে মারা গিয়েছে, যার মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে জাজিরা উপজেলায়, আরেকজন কিন্তু মারা গিয়েছে সদর উপজেলায়। তো এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সদর উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 86 জন শিশু এবং বয়স্কও কিন্তু ভর্তি হয়েছিল, যার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে ইতিমধ্যে কিন্তু যারা টিকা নিচ্ছেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছে, এমনটা কিন্তু আমরা এখানে দেখছি। তবে অভিভাবকরা বলছেন যে এই টিকা ক্যাম্পেইনটা যদি ভালোভাবে দেওয়া হয় এবং এই টিকাটা যদি নিতে পারে তাহলে তারা কিছুটা স্বস্তিতে থাকবেন। শাওন। শাকিল, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন মোতাসিম বিল্লাহ সবুজ। হাসপাতালগুলোতে রোগীদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে, চিকিৎসা নিয়ে তাদের প্রতিক্রিয়া কি? নোয়াখালীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমি এখানে আছি নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখানে আসলে বেডে যেমন রোগী রয়েছে, মেঝেতে আছে, বারান্দায় আছে, অর্থাৎ রোগীতে একেবারে গাদাগাদি অবস্থায় রোগীরা রয়েছেন। আরও উদ্বেগের বিষয় হচ্ছে যে আসলে এখানে হাম আক্রান্ত বা হাম উপসর্গ নিয়ে যে রোগীরা ভর্তি হচ্ছেন, এখানে 2টি আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে বেড রয়েছে 40টি, কিন্তু এই হাসপাতালে বর্তমানে প্রায় 84 জন রোগী ভর্তি রয়েছেন। এবং দেখা গিয়েছে যে আসলে ডায়রিয়া ওয়ার্ড পাশাপাশি বা ডায়রিয়া রোগীর পাশাপাশি হামের রোগী থাকার কারণে আসলে উভয়ে ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়া রোগীরা হামে আক্রান্ত হচ্ছে, আবার হামে আক্রান্ত রোগীরা ভর্তি হয়ে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। তো আসলে এটা নিয়ে রোগীরা উদ্বেগ প্রকাশ করছেন। এছাড়া ডাক্তাররা যারা বলছেন, এখানে চিকিৎসক রয়েছেন, তারাও আসলে যে এত বিপুল সংখ্যক যে রোগীর চাপ তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এখানে জনবল সংকট রয়েছে, হঠাৎ করে এত রোগী বেড়ে যাওয়ার কারণে আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এবং এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে নতুন করে আজ গত 24 ঘন্টায় 23 জন রোগী ভর্তি হয়েছেন, এর আগের দিন 10 জন, অর্থাৎ প্রতিনিয়ত আসলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা এখানে বাড়ছে। এছাড়া এখানে যেটি বলছেন যে আসলে যারা গুরুতর অসুস্থ হাম আক্রান্ত হয়ে তাদের জন্য আসলে প্যাডিয়াট্রিক আইসিইউ প্রয়োজন, যেটি নোয়াখালীতে নেই। তারা বলছেন যে যাদের প্রতিদিন 8 থেকে 10 লিটার অক্সিজেন দিয়ে টিকে রাখা যাচ্ছে না, তাদেরকে নোয়াখালীর বাইরে অর্থাৎ ঢাকা বা অন্যান্য জায়গায় পাঠাতে হচ্ছে। তবে এত সব সমস্যার মাঝেও একটি আশার আলো হচ্ছে যে আসলে আজ থেকে নোয়াখালীতে বিশেষ টিকাদান যে কর্মসূচি সেটি চালু হয়েছে এবং এখানে যে জনবল সংকটের কথা বলছি, জেলা সিভিল সার্জন বলছেন তারা নতুন করে 2 জন চিকিৎসক এবং 2 জন সিস্টার তারা নিয়োগ দিয়েছেন। এবং পুরো নোয়াখালীতে যেটি বলছিলাম যে আসলে টিকাদান যে বিশেষ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে, সেখানে নোয়াখালী 9টি উপজেলা এবং 2টি পৌরসভায় 5,000 রোগীকে বা শিশুকে টিকাদানের লক্ষ্যে আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবং তারা বলছেন যে
যে আজ 20 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত 11 দিন ব্যাপী কর্মদিবসে এই টিকাদান কর্মসূচি চলবে এবং তারা মনে করছে যে নোয়াখালী যে প্রত্যন্ত অঞ্চল বা চরাঞ্চল রয়েছে সব জায়গায় তারা এই টিকাদান কর্মসূচি তারা চালু রাখবেন এবং 6 মাস থেকে 59 বয়সী যে শিশু রয়েছে তাদেরকে টিকা দিবেন এবং আসলে তারা চেষ্টা করছেন যে টিকার মাধ্যমে বা তারা এই যে হামের যে প্রকোপ তারা সেটি হয়তো বা নিয়ন্ত্রণে আনতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে, তবে সকলের সমন্বয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে সারা দেশে হামরুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই ব্যাপক প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। মন্ত্রী জানান, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 15ই মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 217 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্যই এখন অভিভাবকদের কাছে হয়ে উঠেছে আতঙ্কের অন্যতম কারণ। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে একযোগে শুরু হলো বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রতি 4 বছর অন্তর টিকা কার্যক্রম পরিচালনার কথা থাকলেও 2020 সালের পর সময় মতো হয়নি হামের ভ্যাকসিন ক্যাম্পেইন। We are not ready. Our stock was empty. There was no vaccine at our hand. Our field people are not also ready. But with the help of UNICEF and Gavi and World Health Organization, even World Bank came ahead to help us. The whole meeting with us in the ministry. কার্যক্রমের আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিদর্শন করতে রাজধানীর বাড্ডায় যান মন্ত্রী। সবার সহযোগিতায় হামের প্রকোপ কাটিয়ে ওঠার আশা ব্যক্ত করেন তিনি। It will be running non-stop. We'll continue this vaccination program all over the year and time to come ahead. Will not stop. We'll be having our full stock of vaccination, and we have decided to keep the stock of the vaccines for 6 months ahead. এর আগে গত 5 এপ্রিল হামের উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় এবং 12 এপ্রিল ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে শুরু হয় বিশেষ টিকাদান কর্মসূচি। প্রতিদিন সকাল 8টা থেকে সব স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে এই টিকা দেয়া হচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। হজ ব্যবস্থাপনার উন্নতি ঘটলেও থাকা খাওয়ার সমস্যা কাটেনি। অবশ্য হজযাত্রীদের ভোগান্তি কমাতে চলতি বছর একাধিক নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের দাবি, হজ ক্যাম্পে থাকা খাবার, ফ্লাইট ব্যবস্থাপনা থেকে শুরু করে ইমিগ্রেশন সব জায়গায় শৃঙ্খলা ও সমন্বয় আনা হয়েছে। জানান, ভবিষ্যতে হজযাত্রা আরও উন্নত করতে সরকার কাজ করছে। বিস্তারিত রাজীব আহমেদের রিপোর্টে। শুরু হয়েছে হজযাত্রা। এবার বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটই পাঠানো হচ্ছে ৭৮,৫০০ যাত্রীকে। এখন পর্যন্ত নেই বড় ধরনের কোনো অভিযোগ, তবে হজ ক্যাম্পে থাকা খাওয়ার সংকট এখনো প্রকট। পর্যটন কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হলেও খাবারের মান ও দাম নিয়ে অভিযোগ হজযাত্রীদের। খাবারের দাম বেশি রাখে ওনারা, খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের। মশার বিষয়ে একটু সবাই সচেতন হয় এবং টয়লেট ওয়াশরুমগুলো আরও বেশি ভালো পরিচ্ছন্ন হলে ভালো হয়। হাজিদের রেস্টের জন্য কিছু সিট প্রয়োজন। সেবা ভালো, পরিবেশও ভালো, কিন্তু মশাটা একটু। বিমান প্রতিমন্ত্রী জানালেন, খাবার সহ যাত্রীদের যাবতীয় সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। গোটা জীবনের সঞ্চয় দিয়ে পবিত্র হজ পালনে যাওয়া মানুষগুলো যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেটাই লক্ষ্য। জানান, পরিবেশ এবং লাগেজ ব্যবস্থাপনায় আনা হয়েছে বড় পরিবর্তন। হাজি ক্যাম্পে বা ওনাদের রাখা, তাদের খাওয়া দাওয়াটার সুন্দর ব্যবস্থা করা, সেগুলি আমরা ব্যবস্থা করেছি। হজ ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের সমন্বয়ে আমরা যাতে হজ ফ্লাইটের বিপর্যয় না ঘটে এবং হাজিরা যাতে ফ্লাইটে উঠতে কোনো অসুবিধা না হয়। এবার বাংলাদেশি সম্পন্ন হচ্ছে সৌদি ইমিগ্রেশন কার্যক্রম। একই সাথে হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে রসুক কার্ড, যেখানে সংরক্ষিত থাকে মুসল্লিদের সব তথ্য।
এতে পুরো হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। জানান, হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে একজন এমপিকে সৌদি আরবে পাঠানো হবে। মাননীয় সংসদ সদস্য জনাব কায়সার আহমেদ লিঙ্কনকে হাজিদের কি কি সমস্যাগুলি হয় সেগুলি দেখার জন্য তাকে পাঠানো হচ্ছে। আমরা সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে নুসুক কার্ডটা এখানেই সৌদি আরবের টিমকে দিয়ে আনার জন্য আমরা সমর্থ হয়েছি এবং নুসুক কার্ডগুলি এখানেই আমরা হাজিদের কাছে দিয়ে দিচ্ছি। সরকারের দাবি, ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে হজযাত্রা হবে আরও সহজ ও স্বস্তিদায়ক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর অধীনে প্রথম বৃহৎ পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে কাল। মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন 18.5 লাখের বেশি শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে নানা নীতিমালা এবং শিক্ষামন্ত্রীর তৎপরতায় অন্যরকম পরিবেশে পরীক্ষা হতে যাচ্ছে মত শিক্ষা বিশেষজ্ঞদের। আল আমিন হক অহনের প্রতিবেদন। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গেল 2 সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। 3209টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারেন। অনেক জায়গায় সিসি ক্যামেরা নতুন না, এরা তারা অভ্যস্ত আছে। নতুন যেখানে হয়েছে সেখানে আমরা কেন্দ্র সচিবদেরকে আমরা সেভাবে মোটিভেট করেছি এখানে, যে আপনারা এমনভাবে বিষয়টা ওদের বোঝাবেন যেন এটা নিয়ে তোমাদের কোনো ক্ষতি নেই। 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এমন এক সময়ে পরীক্ষা দিচ্ছেন যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা ও পাবলিক পরীক্ষা আইন 1980-এর বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা বোর্ড কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা পাবো, আমরা সেইভাবে কাজ করব। শুধু নকল প্রতিরোধ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকের কিন্তু সিসি ক্যামেরা অ্যাংজাইটি আছে, ভীতি আছে, অনেক বাচ্চারাও আছে, শিক্ষকেরা আছে। মিনিস্ট্রি থেকে বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব যেভাবে ধমকে সুরে কথা বলতেছেন এবং এগুলো নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রলও হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এক ধরনের প্যানিকড অলরেডি হয়ে গেছে। সরকার যেভাবে পরীক্ষা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে এবং এই পরীক্ষাটাকে দিয়ে হাইলাইট করতে চাচ্ছে, যে বিশেষ করে শিক্ষামন্ত্রী সাহেব যে পরীক্ষাটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে শিক্ষার চেয়েও মনে হয় পরীক্ষা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অথচ গুরুত্ব তো পাওয়ার কথা ছিল শিক্ষা। সমালোচনার পর নীরব বহিষ্কার নীতি বাদ দিলেও এখনো এমন কিছু নির্দেশনা বা নিয়ম আছে যেগুলো অপ্রয়োজনীয় বলে মত এই শিক্ষাবিদের। বলেন, সত্যিকারের শেখা ও মূল্যায়নের নীতি দরকার আগে। যমুনা টেলিভিশন আনার পরে, দৃষ্টিগোচর করার পরে সাথে সাথে কারেকশন এনেছে। আমি মনে করি কারেকশন আনাটা ভালো ডিসিশন, মানে ভুল স্বীকার করাটা, ঠিক আছে, যে ভুল হয়েছে ভুল স্বীকার করাটা, গো ধরে থাকেনি। কারণ এটা সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার এটা হতে পারে না, এটা ন্যায্য না। শিক্ষার্থীদের লার্নিংকে সহযোগিতা করবে, পাশাপাশি সত্যিকারের অ্যাসেসমেন্টটা হবে এমন নীতিমালাগুলোই রাখা দরকার, বাকিগুলো বাদ দিয়ে দেওয়া দরকার। তবে শিক্ষামন্ত্রী বলছেন, পরীক্ষার্থীদের ভয়ের কিছুই নেই। মঙ্গলবার নির্ভয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান তার। 21 তারিখে এসএসসি পরীক্ষা, সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সেটি সুন্দর স্বাভাবিক পরীক্ষা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের ট্রেনিং নিতে হবে, শিক্ষকদের নিয়ে কাজ করতে হবে। শিক্ষকরা সঠিকভাবে যদি লেখাপড়া করান তাহলে ছাত্রছাত্রীরা ভালো হবে এবং ভালো লেখাপড়া হবে। 21 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক ও সমমান পরীক্ষা শেষ হবে 20 মে। 7 জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সকাল 8টার মধ্যে হলে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রশ্ন ফাঁস ও নকলের বিষয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের যেন কোনো বিরক্ত করা না হয় সেভাবে পরিদর্শন করা হবে। এছাড়া এসএসসিতে জানুয়ারিতে ক্লাস শুরু ও ডিসেম্বরে পরীক্ষা শেষ করার নতুন পরিকল্পনা এবং মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থার ঘোষণা দেন তিনি। ডিএমপির কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নেই। একজন ছাত্র এসে 2 গ্লাস পানি খেলো, অসুবিধা নেই।
যেখানে যানজট আছে সেখানে ঘোষণা সবার জন্য, যে ফিল করে যানজট সে আগে যাবে। জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি, হ্যাঁ কিছুটা ব্যত্যয় ঘটেছে, এই জন্য সপ্তাহে 6 দিন ক্লাস করে দেয়নি। তাহলে জানুয়ারিতে ক্লাস শুরু হয়েছে, সিলেবাস ওইভাবে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হতে হবে, তো ডিসেম্বরে শেষ হবে নাকি? সারা দেশে মাজার ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকারীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ তরিকতে ইসলাম। পাশাপাশি সুফি শামীম হত্যা এবং মঈনুদ্দিন টিপুর উপর হামলায় জড়িতদের 72 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানায় সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটির নেতারা জানান, 5 আগস্টের পর থেকে উগ্র গোষ্ঠী সারা দেশে মাজার সুফিদের উপর নারকীয় হামলা চালাচ্ছে। এখনও এমন বর্বরতা কাম্য নয় বলে মন্তব্য করেন তারা। দাবি করেন, দেশের নাগরিক হিসেবে সুফিদের ও মাজারের নিরাপত্তা নিশ্চিত সরকারকেই করতে হবে। এই লক্ষ্যে দরবার ও মাজার নিরাপত্তায় বিশেষ সেল গঠনের দাবিও জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মাজার দরগা পুনর্নির্মাণ করে দিতে সরকারের কাছে দাবি জানান তারা। এই ফিলিপনগর দৌলতপুরের এই আসন এই উগ্রপন্থীরা জিতে নাই, ওই প্রতিশোধ নেওয়ার জন্য পুরনো একটা ভিডিওকে এডিট করে আমাদের শামীমকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে এইভাবে হামলা হয়েছে। এরা মেসেঞ্জার গ্রুপ খুলে এরা খুব কৌশলে রাতের অন্ধকারে হামলা করে। সব ধরনের তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে কর আরোপের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা প্রজ্ঞা ও এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। তাদের দাবি, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তামাকের ব্যবহার ও অকাল মৃত্যু কমবে, পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে 20 শলাকা ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়িতে কর বাড়িয়ে 50% আরোপের প্রস্তাব করা হয়। জর্দা ও গুলের ক্ষেত্রে 60% সম্পূরক শুল্ক এবং সকল তামাক পণ্যের উপর 15% ভ্যাট এবং 1% সারচার্জ বহাল রাখার দাবি করা হয়। জানানো হয়, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে তামাক খাত থেকেই 85,000 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। দীর্ঘমেয়াদে 3,70,000 মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমরা যদি অর্থনৈতিক উন্নতি চাই তাহলে সেই ক্ষেত্রে তামাকের ব্যবহার কমাতেই হবে এবং সেটার জন্য আমাদের এই যে দামটা একেবারে খুব সিগনিফিকেন্টলি ইনক্রিজ করতে হবে। সিগারেট এবং বিড়ির পাশাপাশি ধোঁয়াহীন তামাকে যথাযথভাবে কর আরোপ করা এবং সেটা আদায়ের উপর সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। নিয়মিত হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করবে, কার্যকর থাকবে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার বৈঠকে বসছে না ইরান। আনুষ্ঠানিক বার্তায় এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এর আগে তেহরান অভিযোগ করে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না বলেও জানানো হয়। এদিকে ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান যাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তার শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন, বলেন ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতির মাঝেও লেবাননে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফার কেলা এলাকায় একটি রেডি টু ফায়ার লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, নির্ধারিত ইয়ালা লাইন অতিক্রম করেছিল লঞ্চারটি। ওই অঞ্চলে তাদের সেনা মোতায়েন রয়েছে বলেও জানায় আইডিএফ। দক্ষিণ লেবাননের বহু বাসিন্দাকে নিজ ঘরে ফিরতে সতর্ক বার্তাও দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জাফগে, নিয়াতার, সারবিন, দের, মিমাজ সহ বহু গ্রাম রয়েছে নিষেধাজ্ঞার আওতায়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বহরে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, তাইবে থেকে দের সিরিয়ান যাওয়ার পথে 8টি ইসরায়েলি সাজোয়া যানকে লক্ষ্য করে ঘটানো হয় বিস্ফোরণ। এতে ধ্বংস হয় 4টি মেরকাভা ট্যাঙ্ক।
ইসরায়েলের সাথে থাকা অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বাতিলের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ করবে স্পেন, একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। বলেন, মঙ্গলবার ইইউ এর কাছে প্রস্তাবটি উপস্থাপন করবে স্পেন। তাদের অভিযোগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তেল আবিব। গাজায় আগ্রাসন ও লেবাননে হামলা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েলের সমালোচনা করে আসছে মাদ্রিদ। এদিকে স্পেনের বিরুদ্ধে দ্বিচারিতা ও শত্রুতার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যমে স্প্যানিশ ভাষায় এর জবাব দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ান সারো। বলেন, দ্বিচারিতাপূর্ণ উপদেশ মেনে নেবে না তার দেশ। তুরস্ক, ভেনেজুয়েলার মতো দেশগুলোর সঙ্গে স্পেনের সম্পর্কে সমালোচনা করেন তিনি। মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে আবারও উত্তেজনার পারদ চলল ওয়াশিংটন তেহরান সম্পর্কে। নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আটক করেছে নৌযানটি। জবাবে একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। খুব শিগগিরই আরও কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। চীন থেকে যাত্রা করেছিল ইরানের জাহাজ তুস্কা, গন্তব্য বন্দর আব্বাস। ওমান উপসাগরে পৌঁছাতেই নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে হুঁশিয়ারি বার্তা দেয় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, টানা 6 ঘন্টা ধরে সতর্ক করার পরও নির্দেশ মানেনি ক্রুরা, তাই যাত্রা রুখে দিতে চালানো হয় হামলা। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হামলা চালায় নৌযানের ইঞ্জিন রুম লক্ষ্য করে। অচল হয়ে পড়ে নেভিগেশন সিস্টেম। জাহাজের ডেকে নেমে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় মার্কিন সেনারা। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের কাছে আটক রয়েছে বিশাল জাহাজটি। এ ঘটনাকে জলদস্যুতা আখ্যা দিয়েছে ইরান। তাৎক্ষণিক জবাবে অঞ্চলটিতে অবস্থানরত একাধিক মার্কিন জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। তাসনিম নিউজ জানিয়েছে এ তথ্য। আইআরজিসির নেভাল ইউনিটের তৎপরতায় পারস্য উপসাগরের আশপাশের এলাকা থেকে কয়েকটি মার্কিন জাহাজ পিছু হটার খবরও জানিয়েছে ইরানের গণমাধ্যম। নৌযান জব্দের ঘটনায় আরও কড়া প্রতিশোধের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী ঘিরে জলসীমায় উত্তেজনার মধ্যে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ইরান। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এরই সাথে শেষ করছি দুপুরের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সাথে ছিলেন।